সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই এখনো ভালো আছো। লকডাউন পরিস্থিতির প্রায় 3 মাস অতিক্রম হয়ে গেল। 3 মাস শেষ লকডাউনের, কিন্তু পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। এর মধ্যে আমাদের জীবনযাপনের প্রয়োজনীয় কাজ শেষ করতে হবে। তোমাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি, তোমরা সবাই বাসায় পড়বে, বাসায় অবশ্যই পরীক্ষার প্রস্তুতি নিবে। আজকে 6ষ্ঠ অধ্যায়ের ব্যবসায় পরিকল্পনা চ্যাপ্টারে আরো দুটো বিষয় আলোচনা করব। একটি হচ্ছে ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনার দিক নির্দেশনা, আরেকটি হচ্ছে ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনার বিষয়বস্তু। ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রে আমরা কি কি ধরনের দিক নির্দেশনা নিব? তার আগে আসি আমরা ক্ষুদ্র ব্যবসায় বলতে আমরা কি বুঝি। যে ব্যবসায়ীরা 1 লক্ষ 2 লক্ষ টাকা বা সামান্য পুঁজি নিয়ে সামান্য পরিসরে যে ব্যবসা করা হচ্ছে সেটাকে আমরা বলি ক্ষুদ্র ব্যবসায়। এবার আমরা আলোচনা করি ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনায় কি কি ধরনের দিক নির্দেশনা আমরা অনুসরণ করব। যেমন প্রথম যে বিষয়টি আসছে সেটি হচ্ছে সংক্ষিপ্ত ও শব্দবাহুল্য। অর্থাৎ ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠানের যে পরিকল্পনা সেটা হতে হবে সংক্ষিপ্ত এবং সেখানে অতিরিক্ত শব্দ বাহুল্য, অনেক বেশি শব্দ ব্যবহার করে বোধগম্য হবে না, এরকম কোনো বিষয় সেখানে রাখা যাবে না। অর্থাৎ সব ব্যবসায় পরিকল্পনা বিষয়টা হবে সংক্ষিপ্ত এবং শব্দ বাহুল্য। আরেকটি বিষয় যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে 2-1টি পণ্যের প্রতি দৃষ্টি নিক্ষেপ, মানে 2-1টি পণ্যের প্রতি দৃষ্টি নিবন্ধ করা। অর্থাৎ যারা ক্ষুদ্র ব্যবসা করবে তারা সব ধরনের পণ্যে অনেক বেশি লাভ করবে সেটা কিন্তু ভাবতে পারবে না, যেহেতু তাকে মনে রাখতে হবে যে তার ব্যবসায় পুঁজি কম। তাকে কিছু পণ্যের উপর দৃষ্টি আরোপ করতে হবে যেগুলো থেকে সে ব্যবসায় পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে পারবে। এরপর আসছে অপরিচিত ব্যক্তিকে অন্তর্ভুক্ত না করা। অর্থাৎ ক্ষুদ্র ব্যবসায়ে সবসময় চেষ্টা করতে হবে যেন আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে অপরিচিত কোনো ব্যক্তিকে অন্তর্ভুক্ত না করি। কারণ অপরিচিত ব্যক্তিকে অন্তর্ভুক্ত করলে সেক্ষেত্রে ব্যবসায় পরিকল্পনা দিক নির্দেশনা দিতে সমস্যা হয়। কারণ হচ্ছে যে এই ক্ষেত্রে একটি বিষয় না বললেই নয়, যেহেতু ক্ষুদ্র ব্যবসায় মালিক একজন থাকে, সেক্ষেত্রে তার ক্ষেত্রে অপরিচিত ব্যক্তির উপরে ব্যবসার দায়ভার দেওয়া, তাকে পরিকল্পনার স্বরূপ জানানো, সেটা অনেক সময় ব্যবসায়ীর ক্ষেত্রে ভালো নাও হতে পারে। এবার যে বিষয়টি আসে সেটা হচ্ছে টেকনিক্যাল শব্দ দ্বারা বর্ণনা না করা। অর্থাৎ আমাদের ব্যবসায়িক কার্যক্রমকে আমরা যেন কখনো টেকনিক্যাল কোনো শব্দ দ্বারা বর্ণনা না করি। অর্থাৎ এমন কোনো উদ্ভট বা অপরিচিত কোনো শব্দ দ্বারা যেন আমরা এই ব্যবসায়িক পরিকল্পনার বিষয়টাকে বর্ণনা না করি। অর্থাৎ আমাদের দিক নির্দেশনায় যেন যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেগুলোর সাথে যেন ব্যবসায়ীরা, ব্যবসায়ীর কর্মীরা সবাই যেন পরিচিত থাকতে পারে, সেই ধরনের শব্দই যেন আমরা ব্যবহার করি। এরপরে আমরা ভাববো উৎপাদনের সাথে বিক্রয়ের সামঞ্জস্য। আমরা কতটুকু উৎপাদন করছি এবং কতটুকু বিক্রি করতে পারবো, বা আমাদের বাজারে চাহিদা আদৌ আছে কিনা, আমরা সেই পরিমাণ উৎপাদন কতটুকু করলে আমাদের মোটামুটি বিক্রয়ের সাথে উৎপাদনের একটা সামঞ্জস্য থাকবে। এরপর হচ্ছে অস্পষ্ট তথ্যের উপর পরিকল্পনা না করা। অর্থাৎ একটা বিষয় সম্পর্কে আমি পুরোপুরি জানি না, কিন্তু আমি সেই বিষয়ের উপর একটা পরিকল্পনা দাঁড় করালাম, তাহলে কিন্তু সেই পরিকল্পনা কখনো সফল হবে না। অর্থাৎ পরিকল্পনার দিক নির্দেশনায় আমাকে সবসময় মনে রাখতে হবে যে আমি অস্পষ্ট বিষয়ের উপরে কোনো পরিকল্পনা হাত দিব না। এরপর হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎ সমস্যা নিয়ে আলোচনা। অর্থাৎ বর্তমানের বিষয় এবং ভবিষ্যতের বিষয়, এটা নিয়ে কি করতে হবে? আলোচনা করতে হবে। অর্থাৎ বর্তমান পরিস্থিতি কি, ভবিষ্যৎ পরিস্থিতি কি, এটা নিয়ে কি করতে হবে? আলোচনা করতে হবে। এটাকে বলা হচ্ছে বর্তমান ও ভবিষ্যতের সমস্যা নিয়ে কি আলোচনা। এরপর আসছে ব্যবস্থাপনা টিমের সকল সদস্যকে মানে কি অন্তর্ভুক্ত করা বা যুক্ত করা। অর্থাৎ ব্যবস্থাপনার সাথে যারা যারা যুক্ত সবাইকে আমার এই ব্যবসায়িক পরিকল্পনার দিক নির্দেশনা দেওয়ার আগে সেখানে সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে। কারণ আমি যদি ব্যবসায় পরিকল্পনার দিক নির্দেশনা বিষয়ে যদি সবাইকে জানাতে চাই, ম্যানেজমেন্টে যারা যারা কাজ করছে, ব্যবস্থাপনার সাথে যারা যারা জড়িত, তাদের সবাইকে কিন্তু সেখানে ইনক্লুড করতে হবে। কারণ ইনক্লুড যদি করা না হয় তারা পরিকল্পনা সম্পর্কে একটা ভুল ধারণা পাবে। শিক্ষার্থীরা, এতক্ষণ ধরে আমি আলোচনা করলাম মূলত ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনার দিক নির্দেশনা। এবার আমরা পড়ব ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনা বিষয়বস্তু। অর্থাৎ
পরিকল্পনার মধ্যে কি কি ধরনের বিষয়গুলো সেখানে থাকবে। এটা খুব সিম্পল একটা বিষয়, এখানে জটিলতা কিছু নেই, খুবই কম কথার মধ্যে আমি সেটা বুঝিয়ে দিতে চাই। অর্থাৎ আমাদের ব্যবসায় পরিকল্পনাতে কোন কোন বিষয়গুলো সেখানে অন্তর্ভুক্ত থাকবে। যেমন সবার প্রথমেই আসবে ব্যবসায় প্রতিষ্ঠানের নাম। এটা তোমরা জানো যে কোন ব্যবসায় করা হচ্ছে, কাদের জন্য করা হচ্ছে, সেই নামটা আসবে। এরপর আসছে ব্যবসায় প্রতিষ্ঠানের ঠিকানা। কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের একটা ঠিকানা থাকতে পারে, আবার কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের শাখা প্রশাখা থাকতে পারে, এইভাবে ঠিকানাগুলো সেখানে আসবে। এরপর আসছে উদ্যোক্তাগণের নাম। উদ্যোক্তা বলতে আমরা কাদেরকে বুঝি, অর্থাৎ ব্যবসাটা সৃষ্টি করার সময় যারা যারা ছিল, ব্যবসাটা তৈরি করার সময় যারা যারা ছিল, তাদেরকে আমরা বলি মূলত কি উদ্যোক্তা। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের উদ্যোক্তা কারা সেটা আমাকে ভাবতে হবে, অর্থাৎ সেটা সেই পরিকল্পনার মধ্যে অবশ্যই অবশ্যই সেখানে ইনক্লুড করতে হবে। এরপর আসছে পরিচালক বৃন্দের পরিচিতি। অর্থাৎ উদ্যোক্তা এক ধরনের কথা, পরিচালক আরেক ধরনের কথা। উদ্যোক্তা হচ্ছে যারা ব্যবসাটা সৃষ্টি করার সময় ছিল, আর পরিচালক হচ্ছে তারা ব্যবসায় সৃষ্টি করার সময় ছিল না, কিন্তু তারা এখন বর্তমানে ব্যবসায়ের পরিচালক। এটাকে বলা হচ্ছে পরিচালক বৃন্দের পরিচিতি। এরপর আসছে ব্যবসায়িক ধরন। ব্যবসাটার ধরন কিরকম, অর্থাৎ ব্যবসাটা কোন ধরনের, কাদেরকে নিয়ে গঠন করা হয়েছে, এটা এই ব্যবসার ধরনটা কিরকম, এটাকে বলা হচ্ছে ব্যবসায়ের ধরন। এরপর আসছে মূলধনের পরিমাণ। সেখানে কি পরিমাণ মূলধন দরকার বা কাদের জন্য মূলধন দরকার, সেটাকে বলা হচ্ছে মূলধনের পরিমাণ। ব্যবসার মূলধনটা কত এবং সেখানে কারা কারা মূলধন দিয়েছে। ব্যবসার ধরনে আমরা লিখতে পারি যে সেখানে ব্যবসাটা কি কি উদ্দেশ্য নিয়ে কাজ করছে, বা ব্যবসাটা কোন কোন পণ্য বিক্রি করবে, এই বিষয়টা আমরা লিখব। কিন্তু মূলধন আমরা দেখাবো যে সেই ব্যবসাটা কি পরিমাণ পণ্য বিক্রি করবে, সেটাকে বলা হচ্ছে মূলধনের পরিমাণ। এরপর আসছে বাজার জরিপের সংক্ষিপ্ত বিবরণ। অর্থাৎ একটা ব্যবসা করার আগে কিন্তু কি বাজার জরিপ করতে হয়। বাজারে কোন পণ্যের চাহিদা আছে বা কোন পণ্যের ঘাটতি আছে, বা সেই ধরনের একটা পণ্য তৈরি করলে সেটা সবাই গ্রহণ করবে কিনা, এগুলোকে বলা হচ্ছে বাজার জরিপের সংক্ষিপ্ত বিবরণ। এরপর আসছে মুনাফা অর্জনের সম্ভাবনা। কতটুকু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মুনাফা অর্জনের ক্ষেত্রে আমরা কতটুকু সম্ভাবনা পেতে পারি, এটাকে বলা হচ্ছে মুনাফা অর্জনের সম্ভাবনা। এরপর আসছে প্রাক্কলিত আর্থিক বিবরণীর সংক্ষিপ্ত। অর্থাৎ আমরা বছর শেষে যে আর্থিক বিবরণী করেছি সেটাও কিন্তু পরিকল্পনা বিষয়বস্তুর মধ্যে ঢুকাতে হবে। তা না হলে ব্যবসার হিসাব যদি স্বচ্ছ না থাকে, সেক্ষেত্রে কিন্তু ব্যবসার প্রতি সবার আস্থা থাকবে না, বিশ্বাস থাকবে না। প্রকল্পের আয় ব্যয়। একটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রকল্পের আনুমানিক আয় ব্যয় কত হতে পারে, কত হলো ওই ব্যবসা প্রতিষ্ঠানটাকে বলা যাবে যে হ্যাঁ এটা একটা ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান। আবার অতিরিক্ত আয় ব্যয় দেখালে সেটা কিন্তু ক্ষুদ্র ব্যবসার মধ্যে পড়বে না, সেটা কিন্তু আবার ক্ষুদ্র ব্যবসায়ের বাইরেও চলে যেতে পারে। অর্থাৎ আমাদেরকে এখানে ভাবতে হবে যে ব্যবসায়ের আয় ব্যয়টাও আমাদেরকে ব্যবসায় পরিকল্পনায় ইনক্লুড করতে হবে। প্রাক্কলিত আয় ব্যয় বিবরণী যেটা বলেছি, উদ্বৃত্তপত্র থাকবে ব্যবসায়ের, যেহেতু আয় ব্যয় বিবরণী থাকবে সেখান থেকে একটা উদ্বৃত্তপত্র থাকবে। আর একটা বিষয় অন্তর্ভুক্ত করতে হবে যেটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। আমরা কি জানি আসলে নগদ প্রবাহ বিবরণী কি? নগদ প্রবাহ বিবরণী হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানে কি পরিমাণ টাকা আসছে এবং ওই প্রতিষ্ঠান থেকে কি পরিমাণ টাকা চলে যাচ্ছে, ব্যবসাতে কি পরিমাণ টাকা আসছে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে কি পরিমাণ টাকা চলে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। অর্থাৎ প্রতিদিন একটা ব্যবসা প্রতিষ্ঠানে কি পরিমাণ নগদ টাকা আসবে, কি পরিমাণ নগদ টাকা চলে যাবে, সেটাকে আমরা বলবো যে নগদ প্রবাহ বিবরণী। এরপরে তোমরা আরেকটা বিষয় যেটা তোমরা অনেকবার পড়েছো, সেটাও কিন্তু ব্যবসা পরিকল্পনার বিষয়বস্তুর মধ্যে আসতে হবে, সেটা হচ্ছে সম আয় ব্যয় বিশ্লেষণ। অর্থাৎ ব্যবসার কোন স্তর পর্যন্ত উৎপাদন করলে, কতটুকু বিক্রি করলে ব্যবসার আয় ব্যয় অনেকটা কি থাকবে, সমান থাকবে, যেটাকে বলা হচ্ছে সম আয় ব্যয় বিশ্লেষণ। তো শিক্ষার্থীরা, আমি যেটি আজকে দুটো বিষয় পড়িয়েছি, একটি হচ্ছে ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনার দিক নির্দেশনা, আরেকটি হচ্ছে ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনার বিষয়বস্তু। তোমাদের যদি আমার পড়া নিয়ে কোনো প্রশ্ন থাকে, কোনো সাজেশন থাকে, কোনো কিছু আর নতুন কিছু জানতে চাও, তোমরা আমাকে মেসেঞ্জার করবে, হোয়াটসঅ্যাপে জানাবে, আর ফোন নাম্বার তো আমি দিয়েছি, ফোন করেও কিন্তু তোমরা আমার কাছ থেকে বিভিন্ন বিষয়ে জানতে চাইতে পারো। তো আশা করছি সবাই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছো এবং সবাই বাসায় অবস্থান করছো। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশা করি। পরিবারের কেউ যদি করোনায় আক্রান্ত হয়, ভয়ের কিছু নেই। করোনা এমন কোনো রোগ নাই
বা রোগ নয় যেটা হলে মানুষের মৃত্যু হয়, তা কিন্তু নয়। অর্থাৎ আমরা যদি একটু চেষ্টা করি এই রোগ থেকে দূরেও থাকতে পারি, আবার আমরা চেষ্টা করলে এই রোগ থেকে মুক্তিও পেতে পারি। তো আমি আশা করছি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।